সুপ্রিয় দর্শক শ্রোতা, সালাম ও শুভেচ্ছা নিন সেফটি ফার্স্ট চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় স্প্লিট এসি ভার্সেস সেন্ট্রাল এসি। এই দুয়ের মধ্যে আমি একটি তুলনামূলক চিত্র তুলে ধরব, যেখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারবো যে কোন প্রকারের এসি আমাদের জন্য পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী, বিদ্যুৎ সাশ্রয়ী এবং মূল্য সাশ্রয়ী। এবার আসুন, আমরা আজকালকার লক্ষ্য করছি যে বাংলাদেশে যেভাবে গরম পড়ছে তাতে কিন্তু মানুষ খুবই কষ্ট পায়, এবং যাদের সামর্থ্য আছে তারা কিন্তু বিশেষ করে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সবাই কিন্তু কষ্ট করে হলেও স্প্লিট এসি কিনছেন। একটি ফ্ল্যাটে যদি 3টি রুম থাকে তাহলে 3টি এসি দরকার হয়, চারটাও লাগে। আমাদের ড্রয়িং রুমে লাগে, অনেক সময় ডাইনিং স্পেসে লাগে, এরকম 3টি, 4টি, 5টি এরকম এসি কিনতে হয় বা অনেকে কিনছেন এবং ব্যবহার করছেন। এখন ধরুন একটি হাইরাইজ বিল্ডিংয়ে যদি 50টা ফ্ল্যাট থাকে, যদি একটা ফ্ল্যাটে যদি 3টি করে এসি লাগে, স্প্লিট এসি, তাহলে কিন্তু প্রায় 150 এসি একটা হাইরাইজ বিল্ডিংয়ে ব্যবহার হচ্ছে। তো ঠিক আছে, আমাদের সাময়িক কষ্ট লাঘব হচ্ছে, কিন্তু এখানে আপনি চিন্তা করেন আপনার ইনভেস্টমেন্ট কত। একটা এসি যদি 80,000 টাকা করে হয়, 3টে এসির দাম প্রায় 2.5 লক্ষ টাকা। আপনার এই হিসাবটি আপনারা এখন এতে রাখুন, একটু মনে রাখুন, পরবর্তীতে তুলনা করলে আপনারা সেটা বুঝতে পারবেন। তারপরে বিদ্যুৎ বিল তো আছে, আপনারা জানেন এসি ব্যবহার করলে, এসি ব্যবহার না করলে আপনার প্রত্যেক মাসে বিদ্যুৎ বিলের একটা তারতম্য আপনারা লক্ষ্য করেন। বিল যখন আপনার হাতে আসে তখন আপনারা লক্ষ্য করেন যে আপনি শীতকালে যখন এসি চালান না তখন কত বিল আসে, আর গরমকালে যখন এসি আপনি চালান তখন কত বিল আসে। নিশ্চয়ই সেই সংখ্যাটা কম না। আপনারা হয়তো দেখবেন 2-3 হাজার দিরহামের মতো অতিরিক্ত বিল আপনার আসে গরমকালে যখন আপনি এসি ব্যবহার করেন। এবার আসি সেন্ট্রাল এসি। সেন্ট্রাল এসি আপনার একটা হাইরাইজ বিল্ডিংয়ের ভিতরেও হতে পারে, আবার একাধিক হাইরাইজ বিল্ডিংকে ঘিরেও কিন্তু সেন্ট্রাল এসি হতে পারে। কীরকম? যদি আমরা একটা হাইরাইজ বিল্ডিংয়ের সেন্ট্রাল এসির কথা চিন্তা করি, সেন্ট্রাল এসিতে কী করা হয়? সেন্ট্রাল এসিতে কিন্তু আপনার সেন্ট্রাল চিলার থাকে। চিলার অর্থ হলো যেখানে ঠান্ডা পানি তৈরি করা হয়, চিল্ড ওয়াটারের টেম্পারেচার কত, 2 ডিগ্রি 3 ডিগ্রি টেম্পারেচার চিল্ড ওয়াটার, ঠান্ডা পানি তৈরি হয় চিলার প্ল্যান্টে। তো সেন্ট্রাল এসিতে করা হয় কি, যে একটা চিলার প্ল্যান্ট থাকবে, সেই চিলার প্ল্যান্ট থেকে আপনি সেই চিল্ড ওয়াটার, ঠান্ডা পানিকে আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন। একটা এফসিইউর মাধ্যমে। এফসিইউ হলো ফ্যান কয়েল ইউনিট, মানে প্রত্যেকটা রুমে একটা করে এফসিইউ থাকবে, ফ্যান কয়েল ইউনিট থাকবে। সেই ফ্যান কয়েলের ভিতর দিয়ে ঠান্ডা পানি প্রবাহিত হয়ে আবার সে ফিরে যাবে, গরম হয়ে রুমের গরম শোষণ করে সে একটু গরম হয়ে আবার সে চিলার প্ল্যান্টে ফিরে গিয়ে আবার ঠান্ডা হয়ে আবার ফিরে আসবে। এইভাবে কিন্তু মানে রিসার্কুলেশন হতেই থাকবে এগুলো সেন্ট্রাল এসিতে। আবার এই একরকম মানে এফসিইউর মাধ্যমে রুম ঠান্ডা হওয়া, আপনার 3টে রুমে 3টে এফসিইউ লাগবে, 4টে রুমে 4টে এফসিইউ লাগবে। আর যদি অন্যভাবে আপনি এফসিইউ যদি ব্যবহার করতে না চান, তাহলে কি হয়? সেক্ষেত্রে আপনাকে একটা এয়ার হ্যান্ডলিং ইউনিট থাকবে। এয়ার হ্যান্ডলিং ইউনিটে কি হয়, আপনার সমস্ত রুমের বাতাসগুলো সেই এয়ার হ্যান্ডলিং ইউনিটে যাবে, সেই আপনার রুমের বাতাসগুলো সেখানে গিয়ে ওই যে স্টিলড ওয়াটারের মাধ্যমে ঠান্ডা হবে, এয়ার ঠান্ডা হয়ে প্রত্যেক রুমে ঠান্ডা বাতাস সাপ্লাই এয়ার। আবার প্রত্যেক রুমের গরম বাতাস আবার রিটার্ন ডাক দিয়ে আবার সেই এয়ার হ্যান্ডলিং ইউনিটে ফেরত যাবে। আপনি তাহলে লক্ষ্য করছেন দুই ক্ষেত্রেই কিন্তু আমরা
এই যে চিল্ড ওয়াটার ব্যবহার করছি, একটা এফসিইউ মাধ্যমে আর একটা এয়ার হ্যান্ডলিং ইউনিট। এয়ার হ্যান্ডলিং ইউনিট হলো সেন্ট্রালি একটা এয়ার হ্যান্ডলিং ইউনিট থাকবে, যাকে বলে AHU, এয়ার হ্যান্ডলিং ইউনিট। সেখানেও কিন্তু ওই যে ঠান্ডা পানি দিয়ে চিল্ড ওয়াটার দিয়ে আপনার রুমের বাতাসটাকে ঠান্ডা করে আবার ঠান্ডা বাতাস প্রত্যেক রুমে সাপ্লাই দেওয়া হয়। এখানে পার্থক্য হয়েছে যে এখানে প্রত্যেক রুমে ঠান্ডা বাতাস আসতেছে, আর এফসিইউতে কি হয়, এফসিইউতে কিন্তু আপনার ঠান্ডা পানিটা সরাসরি রুমে চলে আসে, সরাসরি ঠান্ডা পানি রুমে এসে আপনার এফসিইউর মাধ্যমে ফ্যান কয়েল ইউনিটের মাধ্যমে আপনার রুম ঠান্ডা করে আবার সে সেন্ট্রাল চিলার প্ল্যান্টে ফিরে যাচ্ছে। আর এয়ার হ্যান্ডলিং ইউনিট যেখানে থাকে সেখানে কিন্তু চিল্ড ওয়াটারটা আপনার রুমে আসে না, এয়ার হ্যান্ডলিং ইউনিট পর্যন্ত আসে, সেখানে এয়ারটাকে ঠান্ডা করে সে আবার চিলার প্ল্যান্টে ফেরত যায়। তাহলে এবার আমরা একটু বিশ্লেষণ করে দেখব যে কোন পদ্ধতিতে খরচ কীরকম। তাহলে এবার আসি, আপনি যদি 3টে এসি লাগান তো 2.5 লক্ষ টাকা খরচ হচ্ছে আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। তারপরে আপনার তো বিদ্যুৎ খরচ তো আছে, একটু বললাম, ধরেন সেখানে প্রায় মাসে 3,000 টাকা অতিরিক্ত আসবে। আর আপনি যদি এসির বদলে যদি ফ্যান কয়েল ইউনিট লাগান, তাহলে 3টে ফ্যান কয়েল ইউনিটের দাম কত হবে, ধরেন 20,000 থেকে ম্যাক্সিমাম 25,000, 3-25 75,000। এখানে আপনার কত সাশ্রয় হলো, 2.5 লক্ষ স্প্লিট এসি ব্যবহার করলে 2.5 লক্ষ টাকা, আর আপনি যদি ফ্যান কয়েল ইউনিট ব্যবহার করেন সেখানে ম্যাক্সিমাম 75,000 টাকা। তাহলে সেখানে আপনার অর্থ সাশ্রয় হচ্ছে। 1, 2 বিদ্যুৎ খরচ। এখানে বিদ্যুৎ খরচ কি, যদি আপনি ফ্যান কয়েল ইউনিট ব্যবহার করেন চিল্ড ওয়াটারের মাধ্যমে, তাহলে বিদ্যুৎ খরচ কি, শুধু ফ্যানের খরচ, তাই না? আপনার বাতাসে আপনার যেরকম সিলিং ফ্যান আছে, সিলিং ফ্যানের যেরকম বিদ্যুৎ খরচ হয়, আপনার ফ্যান কয়েল ইউনিটে ফ্যান ঘুরলেও সে একই বিদ্যুৎ খরচ হবে। তাহলে এখানে কোনো এক্সট্রা বিদ্যুৎ খরচ হচ্ছে না, যেহেতু শুধু ফ্যানের খরচ আর কি, ফ্যান ঘুরতে যে খরচ লাগে, যতটুকু বিদ্যুৎ খরচ হয় ততটুকু বিদ্যুৎ এখানে খরচ হচ্ছে। তাহলে এখানে আপনার বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, আপনার মানে মাসিক খরচ কমে গেল। তাহলে 2টা খরচ আপনি এখানে সাশ্রয় করলেন, আপনি এখানে সেভ করলেন। একটা হয়েছে আপনার এসি কেনার খরচ আপনার কম লাগলো, ওই ক্ষেত্রে এখানে কম লাগলো, আর এখানে বিদ্যুৎ খরচ খুবই সামান্য। তো এখানেও কিন্তু আপনি বিদ্যুৎ সাশ্রয় করছেন, আপনার মাসিক খরচ এখানে আপনি কমে গেল। তো এই আর এখন যদি আরেকটাই বললাম, যদি প্রত্যেক রুমে যদি আমি ফ্যান কয়েল ইউনিট ব্যবহার না করে আমি যদি প্রত্যেক রুমে ঠান্ডা হাওয়া নিয়ে আসি ওই যে এয়ার হ্যান্ডলিং ইউনিটের মাধ্যমে, তাহলে কী হবে, তাহলেও খরচ কিন্তু কম হবে, সেক্ষেত্রেও খরচ কম হবে। তবে এক্ষেত্রে কিন্তু এগুলোর কিন্তু ইনস্টলেশন খরচ বেশি, স্থাপন করতে ইকুইপমেন্ট খরচ এখানে বেশি হবে। তারপরে এগুলো ইনস্টলেশন কস্ট, ইকুইপমেন্ট খরচ, তবে ইনস্টলেশন কস্ট মানে এগুলো লাগানোর জন্য, এগুলো কনস্ট্রাকশন করার সময়, এগুলো যখন এয়ার কন্ডিশন সিস্টেম যে প্রত্যেক রুমে কিন্তু এই ঠান্ডা বাতাস নেওয়ার পিছনে কিন্তু একটা খরচ আছে, তো মানে কি ডাক্টিং খরচ। তো মানে আপনার এয়ার হ্যান্ডলিং ইউনিট থেকে প্রত্যেক রুমে কিন্তু আপনার মেইন ডাক্ট, তারপর ব্রাঞ্চ ডাক্ট নিয়ে প্রত্যেক রুমে কিন্তু ওই এয়ার সাপ্লাই দিতে হবে। আবার ওই রুমের গরম বাতাস সেটাও কিন্তু আবার রিটার্ন ডাক্টের মাধ্যমে আবার সেই এয়ার হ্যান্ডলিং ইউনিট ফিরে যাবে। তার মানে 2টা ডাক্ট লাগবে, একটা সাপ্লাই এয়ার ডাক্ট, একটা রিটার্ন এয়ার ডাক্ট। আবার এয়ার হ্যান্ডলিং ইউনিট আবার সেখানে আবার আপনার ওখানে ব্লোয়ার ফ্যান লাগবে, ওখানে আপনার লাগবে, কুলিং ইউনিট লাগবে। তো এখানে কিছু ইকুইপমেন্ট খরচ আছে, তো তার মানে ইকুইপমেন্ট খরচটা এখানে বেশি হবে। তারপরে ইনস্টলেশন ব্যয়, আপনি যাদেরকে দিয়ে, যে কন্ট্রাক্টরকে দিয়ে এটা লাগাবেন তাদের একটা খরচ আছে। তো তার মানে এখানে একটু খরচটা বেশি হবে, আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এখানে বেশি হবে। আর আপনি যদি ফ্যান কয়েল ইউনিটের মাধ্যমে যদি আপনি ওরকম যদি স্থাপন করেন প্রত্যেক রুমে ফ্যান কয়েল ইউনিটের মাধ্যমে যদি আপনার রুম ঠান্ডা করতে চান, তাহলে সেখানে কিন্তু খরচ কম হবে তুলনামূলকভাবে।
তবে তবে আপনার স্প্লিট এসি কেনার থেকে এয়ার হ্যান্ডলিং সিস্টেমে খরচ কম, তার থেকে আরও বেশি খরচ কম যদি আপনি ফ্যান কয়েল ইউনিট ব্যবহার করেন। এই গেল খরচের দিক। তারপর আসি আপনার পরিবেশ বান্ধব কোনটা। অবশ্যই আপনার ফ্যান কয়েল ইউনিট যদি আপনি ব্যবহার করেন সেটা সব থেকে পরিবেশ বান্ধব। আর আপনি যদি এয়ার হ্যান্ডলিং ইউনিট ব্যবহার করেন সেখানেও সেটাও পরিবেশ বান্ধব বলা যাবে। কেন, আপনার প্রত্যেক রুমে যদি আপনি স্প্লিট এসি লাগান, স্প্লিট এসি কিন্তু দুইটা ইউনিট থাকে, একটা ইনডোর ইউনিট, একটা আউটডোর ইউনিট। আউটডোর ইউনিটে কিন্তু কম্প্রেসার এবং কন্ডেন্সার এগুলো কিন্তু আউটডোর ইউনিটে থাকে। আপনারা দেখবেন আপনার রুমের গরম বাতাসটাকে কিন্তু ওই কন্ডেন্সারের মাধ্যমে ফ্যান দিয়ে কিন্তু আপনার গরম হাওয়াটাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। আর আপনার ভিতরের ওই যে রেফ্রিজারেন্ট গ্যাস থাকে, যেটাকে আমরা ফ্রেন বলি, ফ্রেন 22 বা ফ্রেন 11, এই যে ফ্রেন R22, এই যে ফ্রেন রেফ্রিজারেন্টকে কিন্তু ঠান্ডা করে ওই আপনার ওই কন্ডেন্সারের ফ্যান দিয়ে আর কি। তাহলে কন্ডেন্সারের ফ্যান যখন ঘোরে তখন কিন্তু গরম হাওয়াটা কিন্তু রুমের গরম হাওয়াটা কিন্তু বাইরে চলে যাচ্ছে, দিয়ে সে কিন্তু ওই ভিতরের আপনার রেফ্রিজারেন্ট গ্যাসটাকে ঠান্ডা করতেছে। তার মানে কী হচ্ছে, প্রত্যেকটা রুমে 3-4টা এরকম, একটা বিল্ডিংয়ে যদি আপনার 150 এসি থাকে তাহলে সমস্ত 150 এসির কিন্তু আপনার ওই যে গরম হাওয়াটা কিন্তু বাইরে চলে যাচ্ছে। তাহলে এতগুলো এসির যদি গরম হাওয়া যখন বাইরে যায় তখন আশেপাশের বা আমাদের পরিবেশের আবহাওয়া পরিবেশ কিন্তু আরও উত্তপ্ত হচ্ছে, আরও গরম হচ্ছে। কেন, সব রুমের গরম হাওয়া কিন্তু সে পাম্পিং করে আপনার বাইরে পাঠিয়ে দিচ্ছে। তাতে কী হচ্ছে, এতগুলো এসি একটা বিল্ডিং, এখন কতগুলো বিল্ডিং আছে, আপনার তখন 100 বিল্ডিং আছে, সব বিল্ডিংয়ের গরম হাওয়া যখন বাইরে আসে তখন কি হয়, আমাদের বাইরের পরিবেশ গরম হয়ে যায়। তাহলে কি বুঝলাম, তাহলে আমাদের স্প্লিট এসি এগুলো মোটেই পরিবেশ বান্ধব নয়, এটা বিদ্যুৎ সাশ্রয়ী নয়, এটা আমাদের খরচ বাড়ায়। তো সব দিক থেকে দেখতেছি যে আমাদের সেন্ট্রাল এসি কুলিং চিলার প্লান্টের মাধ্যমে যদি সেন্ট্রাল এসি আমরা ব্যবহার করতে পারি হাইরাইজ বিল্ডিংগুলোতে, তাহলে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের জন্য উপকারী, পরিবেশ বান্ধব, বিদ্যুৎ সাশ্রয়ী, আমাদের মাসিক খরচ কমে যাবে। এভাবে একটা বিল্ডিং, আমি যদি 5টা বিল্ডিং মিলিয়ে কিন্তু আমি আবার একটা চিলার প্ল্যান্ট করতে পারি। অনেক জায়গায় ডিস্ট্রিক্ট কুলিংয়ে বলে যে 5টা বিল্ডিং মিলে একটা চিলার ইউনিট থাকবে। সেই চিলার প্ল্যান্টে ঠান্ডা পানি সব বিল্ডিংয়ের প্রত্যেকটা রুমে ফ্যান কয়েল ইউনিট হয়ে আবার চিলার ইউনিটে ফেরত যাবে। এটাও করা যায়। এটা করলে কিন্তু খরচ আরও কমে আসবে, কারণ আপনি খরচটা কিন্তু শেয়ার হয়ে গেল। আগে আপনি একটা চিলার ইউনিট আপনি 50টা ফ্ল্যাটে আপনি সাপ্লাই দিতেন, এখন যে একটা চিলার ইউনিট বড় করে আপনি যদি 1000 ফ্ল্যাটে যদি আপনি সাপ্লাই দিতে পারেন তাহলে কিন্তু খরচটা ভাগ হয়ে গেল, 1000 ভাগ হয়ে গেল, তাহলে কি ইউনিট কস্ট কিন্তু কমে আসবে। তো আশা করি এই পদ্ধতিটা, এই সিস্টেমটা কিন্তু বাংলাদেশে এখনও চালু হয় নাই। হয়তো কোনো ইন্ডিভিজুয়াল বিল্ডিংয়ে হয়তো হয়েছে বা বড় 5 স্টার হোটেলে থাকতে পারে, কিন্তু রেসিডেন্সিয়াল এলাকাতে এই পদ্ধতি বা এই সিস্টেমে যদি এয়ার কন্ডিশন চালানো হয় তাহলে কিন্তু সেটা সাশ্রয়ী হবে, 1, 2 সেটা পরিবেশ বান্ধব হবে। তা পরিবেশ বান্ধবটাকে আমরা বেশি গুরুত্ব দেই, সেদিকটা লক্ষ্য করে এই বিষয়ে বাংলাদেশের সিটি কর্পোরেশন হোক অথবা পিপিপির মাধ্যমে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে কিন্তু এই ধরনের ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেম বা ডিস্ট্রিক্ট চিলার ইউনিট কিন্তু স্থাপন করা যেতে পারে। সেক্ষেত্রে সরকার বা সিটি কর্পোরেশন এগিয়ে আসবেন এবং পার্টনারশিপ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যদি এ ধরনের ব্যবস্থা যদি চালু করা যায় তাহলে কিন্তু সেখানে সবাই লাভবান হবেন। আর সবথেকে লাভবান হবে আমাদের পরিবেশ। আমরা ইকো ফ্রেন্ডলি হবে, পরিবেশ বান্ধব হবে, সেই দিকটা আমরা লক্ষ্য করি। আমরা পরিবেশকে ঠান্ডা রাখি, পরিবেশকে দূষণমুক্ত রাখি, এই আহ্বান জানাচ্ছি।
আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।